তো সাবজেক্টের ক্লাস শুরু হয়েই গেল। এই ক্লাসটা বিশেষত কনসেপ্ট অফ বেসিক ইংলিশের উপর। তো এই চ্যানেলে যারা পুরনো ছাত্রছাত্রী যারা আছো তারা সকলেই জানো যে আমি বেশ কিছুদিন ধরেই বলছিলাম যে সাবজেক্টের যে কনসেপ্টের ক্লাসগুলো এবার শুরু হতে চলেছে, তো আজকে শুরু হয়েই গেল। তো আশা করি আমার কথা মতো আর কি সবাই খাতা পেন এইগুলো নিয়ে মোটামুটি রেডি আছো। তো যারা খাতা পেন এখনো নাওনি তারা পরে ক্লাস দেখে লিখে নিও। কিন্তু এই ক্লাসের আগে, এই ক্লাসটা শুরু করবার আগে কয়েকটা কথা একটু বলে নিই। প্রথম কথা হচ্ছে যে বেসিক কনসেপ্টের যে ক্লাস, সেই ক্লাস কিন্তু আমার একটু লেন্দি হবে এবং এই লেন্দি ক্লাসটাকে একটু ধৈর্য ধরে দেখতে হবে। তার কারণ হচ্ছে আমি এটা চেষ্টা করি যে ওই বইয়ের পাতা গড়গড় করে পড়ে গেলে ঠিক আছে, সে তো সবাই পড়ে যেতে পারে, তো আমি এখানে চেষ্টা করি কনসেপ্টটাকে ক্লিয়ার করবার জন্যে, এবং সেটার জন্য আমাকে বিভিন্ন ধরনের উদাহরণ, বিভিন্ন ধরনের গল্প গুজব এইগুলো করে আমি যতক্ষণ পর্যন্ত না কেউ যে বিষয়টা পড়াচ্ছি সেই বিষয়টার উপরে তার ধারণাটা মোটামুটি মনে হয় যে হ্যাঁ এইবার তার মোটামুটি একটা বোধগম্য হয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ছাড়ি না, চেষ্টা করি। তো তার জন্য কখনো কখনো ক্লাস লেন্দি হতে পারে, বিশেষত কনসেপ্ট ক্লিয়ারের যে ক্লাসগুলো আছে। তো এর সঙ্গে আর একটা কথা, সেটা হচ্ছে এই কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসে দুটো ব্যাপার। সেটা হচ্ছে যে আমাকে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস যেমন আমি একটা বিষয়ের উপর রাখছি, যে বিষয়টাকে নিয়ে আমি এখানে কনসেপ্টের জন্য কথা বলছি ঠিক সেই জিনিসটাকেই আমি, মানে একই ধরনের বিষয়বস্তুকে আমি পরবর্তী ক্লাসে একেবারে প্র্যাকটিক্যাল হাতে কলমে, সেটা হোয়াইট বোর্ড হতে পারে বা ব্ল্যাকবোর্ড হতে পারে, ল্যাপটপে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিতে পারি, বা যে কোনো পদ্ধতিতে, মোট কথা লিখে কিভাবে জিনিসটা হবে, ছবি এঁকে ইত্যাদি যা যা পদ্ধতি আছে সেইটা একদম প্র্যাকটিক্যাল নলেজ, মানে প্র্যাকটিক্যাল নলেজ বলবো না, মানে প্র্যাকটিক্যালি সেটাকে করে দেয় তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে কি হচ্ছে, একটা একই বিষয়ের ওপর একটা কনসেপ্টের ক্লাস থাকছে, একই বিষয়ের ওপর একটা একদম প্র্যাকটিক্যাল ধরনের ক্লাস থাকছে। তো এই সমস্ত কথাগুলো বলে মোটামুটি তোমরা যারা ভাবছো যে একটু স্কিপ করে চলে যাবে, তো সেটা যেতেই পারো, কিন্তু তার সঙ্গে জরুরি একটা কথা বলে রাখি, বিশেষত ইংলিশের যে ক্লাসটা, ইংলিশের কনসেপ্টের ক্লাস বা ইংলিশের যে প্র্যাকটিক্যালে যেভাবে মানে খাতায় কলমে করে দেখানো যেটাকে বলা হয়, সেই ক্লাসগুলো কিন্তু একেবারে বেসিক থেকে শুরু করছি। এর আগে একটা কথা বলি, যখন করোনা চলছিল, কোভিড চলছিল, তখন আমি বেশ কিছু ক্লাস নিয়েছিলাম। তো সেই ক্লাসগুলো নেওয়ার পরে অনেকেই জানো হয়তো যে আমাকে চ্যানেলটা বেশ কিছুদিন বন্ধ রাখতে হয়েছিল, তার কারণ আমার নিজেরও কিছু সমস্যা, শারীরিক সমস্যা ছিল। তো আমি চাইছি যে ইংলিশের কনসেপ্ট এটা কিন্তু কোনো আমাদের, মানে আমরা যারা ধরো এই বাঙালি বলো বা আমাদের এই যে আমাদের সমাজে অনেকেই কিন্তু এই ইংলিশটার ব্যাপারে সেটা বয়স মানে না, একদম ছোট থেকে একদম অনেক বড় বড় বয়স্ক মানুষও কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন জিজ্ঞাসা থাকে। তো এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে আমি যদি একেবারে নিচে থেকে শুরু না করি তাহলে অনেক কি বলবো ফাঁকা ফাঁকা ধারণা থেকে যাবে। তো আমি একদম নিচে থেকেই শুরু করব। তো চলো আজকে মূল বিষয় যেটা ইংলিশ কনসেপ্টের, কারণ এই কথাগুলো আমি এই জন্য বললাম যে পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সেগুলো সম্বন্ধে তোমাদের কি বলবো একটা সম্যক ধারণা থাকুক। এরকম কনসেপ্টের ক্লাস যেমন থাকবে তেমনি খাতায় কলমে করে দেখানো যে ক্লাস সেগুলো থাকছে। অ্যাট দি সেম টাইম আমি যে এক্সামের ওপর যে সমস্ত ক্লাসগুলো করি, স্ট্র্যাটেজির ওপরে, বিভিন্ন ধরনের টিপসের ওপরে, সেই ক্লাসগুলোও থাকবে। এবং এই চ্যানেলে তোমার যে ক্লাসের যে পরিমাণ, সেই ক্লাসের পরিমাণটা আগামী দিনে একটু বাড়তে চলেছে। তো এবার আসি একদম ইংলিশ কনসেপ্টের ব্যাপারে। স্কিপ করে যাবেন না কেউ,
যারা বড়রা দেখছেন, আর ছোট তোমরা যারা ছাত্রছাত্রী আছো তারা মন দিয়ে বোঝার চেষ্টা করবে। এই ক্লাসটায় আমি কিছু লেখালেখি করে না, একদম কনসেপ্টের ক্লাসে আমি কথা বলেই সমস্ত বোঝানোর চেষ্টা করব। তার ঠিক পরের যে ওই ব্যাপারে যে ক্লাসটা থাকবে সেটাতে আমি হাতে কলমে দেখাবো। তো প্রথম কথা হচ্ছে যে একটি ভাষা, এই যে আমরা ধরুন বাংলা ভাষায় কথা বলছি, তা এই বাংলা ভাষায় কথা বলতে গেলে কি প্রয়োজন হয়? প্রথম আমরা তো জন্ম থেকে নিজেদের যেহেতু মাতৃভাষাটা মুখ দিয়ে অটোমেটিক আমরা বলতে থাকি। এবার যখন সেই ভাষাটাকে আমাদের লেখার প্রয়োজন হয়, তখন আমরা জানতে পারি যে না, ওতে কিছু অক্ষর আছে। ছোটবেলা থেকে শেখে অনেকে, কিছু অক্ষর থাকে, সে অক্ষরগুলো কি করে আমাদের এক একটা ধ্বনি বা আওয়াজ, এই যে মুখের যে আওয়াজ, এইগুলোকে প্রকাশ করে। ওই এক একটা অক্ষর তাদের প্রতিনিধিত্ব করে। যেমন বাংলাতে কি থাকে, অ আ হর্ষই দীর্ঘই, ওদিকে ক খ ক খ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত। তো এই যে অক্ষরগুলোর প্রত্যেকটার এক একটা উচ্চারণ আছে। অ অ উচ্চারণ হয়, ই হর্ষই ই উচ্চারণ হয়, দীর্ঘই ই একটু দীর্ঘ উচ্চারণ হয়, তাই তার নাম দীর্ঘ ই। হর্ষ উ মানে কি? হ্রস্ব উ, তো সেটা একটু ছোট উচ্চারণ উ। আর দীর্ঘ উ উ। এই যে ব্যাপারগুলো কেন আমি বলে নিচ্ছি, এই উচ্চারণগুলোর ওপরেই কিন্তু একটি শিশুর, সে যখন আস্তে আস্তে ওই উচ্চারণগুলো করতে করতে বড় হয়, তখন পরবর্তীতে তার বানান লিখতে সুবিধা হয়। হর্ষই বললাম, ই ই থেমে গেলাম। দীর্ঘ ই যখন আমি বলছি, তখন কিন্তু আমি ই বলছি, বা একটু জিভটা চেপে বলছি ই। এই বর্ণের আবার বিভিন্ন রকম প্রকারভেদ আছে, আমি এখন সেইটার ডিটেলে যাচ্ছি না। কোনোটা হ্রস্ব স্বর, কোনোটা দীর্ঘ স্বর, এ ধরনের প্রচুর ভাগ আছে। ডিটেল ক্লাস যেগুলো করব সেগুলোতে তখন সেইগুলো ভেঙে ভেঙে আরো দেখাবো। কিন্তু এখন কি বলছিলাম, যে বাংলাতে যেমন এই অক্ষরগুলো আছে, তাহলে আমি যদি আখ কথাটা, আমি তো দুম করে বলে দিলাম, বিকজ আমি আমার মাতৃভাষা আখ কথাটা আমি জানি। তো এই আখ কথাটাকে যদি আমাকে লিখতে হয়, আমি কিভাবে লিখছি? প্রথমে অ আর থেকে নিয়ে নিচ্ছি অ, তারপরে আটা নিয়ে তুলে নিলাম, আর তারপরে ক খয় থেকে আমি খটাকে তুলে নিলাম, নিয়ে কি করলাম, আমি পাশাপাশি ওটাকে বসালাম। এই যে পাশাপাশি বসালাম, আয়ের আ উচ্চারণ হয়ে গেল, খয়ের খ উচ্চারণ হলো আখ। তেমনি এই যে অক্ষরগুলো বাংলাতে কি বলা হচ্ছে, দুটো সেট রয়েছে আলাদা আলাদা। অ আ হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ রিলি এ ওই ও, এইভাবে একটা রয়েছে। আর ক খ গ ঘ উ চ ছ জ ঝ বর্গীয় জ ঝ ইয় ট ঠ বলে আর একটা সেট রয়েছে। তাহলে প্রথম সেটটাকে বলা হচ্ছে স্বরবর্ণ, আর দ্বিতীয়টাকে বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তা এখানে তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, আরে মশাই আপনি তো ইংরাজির বেসিক কনসেপ্ট বলতে গিয়ে সব বাংলার এই সমস্ত স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কেন বলছো? বিকজ এটাই হচ্ছে শুরু, এটাকে ছাড়া ওটাতে এগোনো যায় না। আগে এটা জানলে ওটা জানতে পারবে, কারণগুলো এর থেকেই জানবে, ওটা এর সঙ্গে ওর মিল যখন খুঁজে পাবে, যখন বলবো তখন বুঝতে পারবে। তাই জন্য বলি ক্লাস একদম স্কিপ করবে না, মন দিয়ে পরপর চলো। ঘটনা হচ্ছে কি বলছিলাম, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। তাই এই স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের মধ্যে স্বরবর্ণ কারোর সাহায্য ছাড়াই উচ্চারণ হয়ে যায়। তফাৎটা হচ্ছে এইটা, অ বললে অ ছাড়া আর কোনো উচ্চারণ বেরোবে না, আ বললে আ ছাড়া কোনো উচ্চারণ বেরোবে না। সে ওর মধ্যে আর কিছু মিশে নেই, ওই যে উচ্চারণটা ওর মধ্যে যতই চেঁচাই না কেন আটাই বেরোবে, ইটাই বেরোবে।
ওর মধ্যে কিছু মিশে নেই। আর এবার যদি আমি ক ক বলি, ক, আচ্ছা আপনি ক বলেও তো চাই যেতে পারি, ক, খ, চ, এখানে কিন্তু খেয়াল করো কেউ একটা মিশে আছে। কিভাবে? দেখো, ক যখন বলছি, ক কথাটা বেরিয়ে ক, ওর মধ্যে অ মিশে আছে, খ অ মিশে আছে, অ মিশে লুকিয়ে রয়েছে ওর মধ্যে, চ অ মিশে আছে ওর মধ্যে, দন্ত ন অ ন অ মিশে আছে ওর মধ্যে। এই যে যেহেতু ওর মধ্যে মিশেটা রয়েছে, এ ওকে সাহায্য নিয়ে এগোচ্ছে বা তৈরি হচ্ছে, তাই ওকে বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এবার আসছি যে এই দুটো শব্দ, এই অক্ষর যেমন পাশাপাশি বসে কি তৈরি হলো, কি তৈরি হলো? আখ। প্রথমে উদাহরণ দিয়েছিলাম, আ এবং খ মিশে কি তৈরি হয়েছে? আখ তৈরি হয়েছে। তাহলে এতে কি কি বোঝা গেল? যে দুটো অক্ষর পাশাপাশি বসে যদি কোনো কিছুর একটা মানে প্রকাশ করে, দুটো হতে পারে আবার একটাও হতে পারে কখনো কখনো। যদি মানে প্রকাশ করে, অর্থ প্রকাশ করে, তাহলে সেটাকে কি বলছে? শব্দ। তাহলে আ একটা অক্ষর, খ একটা অক্ষর, আ আর খ মিশে হয়ে গেছে আখ, ওটা একটা শব্দ এবং তার একটা মানে আছে। আখ মানে একটা আখের গাছ, বোঝা যাচ্ছে। সেমলি ব এবার হচ্ছে কি? আকার, ইকার, উকার, ঔকার, এইগুলো কিভাবে আসছে? তা এই যে স্বরবর্ণগুলো, তার যে মানে সংক্ষিপ্ত রূপ, সেগুলো চিহ্নের আকারে প্রকাশ হয় এবং ব্যঞ্জন বর্ণের উচ্চারণ বা ধ্বনির পরিবর্তন ঘটিয়ে দেয়। ব তো ব উচ্চারণ করছিলাম, বয়ের সঙ্গে যে আকার যোগ করে দিলাম, তাহলে হয়ে গেল বা। ব অ সঙ্গে আকার আ, এর সঙ্গে যদি আমি ঘ যোগ করি, তাহলে কি হয়ে যাচ্ছে? বাঘ। তো এই ব্যাপারগুলো প্রথমে বলে নিলাম এই জন্যে, সেমলি ইংলিশে যখন আমি ঢুকছি, কি দেখতে পাচ্ছি? ইংরাজিতেও বেশ কিছু অক্ষর আছে এ থেকে জেড পর্যন্ত, এবং তার মধ্যে এবার আমি যদি টোটালটা দেখি, যারা একেবারে ইংলিশের বেসিকটা শিখছো বা শিখছেন, তাদেরকে এবার বলি এইটার মধ্যে, এই জন্যেই আমি প্রথমে বাংলাটা বলে নিলাম, ভাগ করে খানিকটা বোঝানোর চেষ্টা করলাম। এইটার মধ্যেও কিন্তু বেশ কিছু ভাগ রয়েছে এ থেকে জেড পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি বলে যাচ্ছি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড হলো। এটা তো সবাই জানলাম, উচ্চারণ করে করে পড়লাম, জানলাম। এর মধ্যে ব্যাপার হচ্ছে এদের আবার আলাদা আলাদা কিন্তু উচ্চারণের ধ্বনি আছে। যেমন বাংলাতে তালব্যস্ব বললে স উচ্চারণ বেরোচ্ছে, দন্তস্ব বললে স একটু স উচ্চারণ বেরোচ্ছে, মূর্ধন্যস্ব বললে স উচ্চারণ বেরোচ্ছে। এরকম যেমন আছে, তেমনি ওই যে বললাম হর্ষ ই আর দীর্ঘ ই, এইগুলো যেমন আছে, তেমনি ইংরাজিতেও এই লেটারগুলোর, অক্ষরগুলোর, এগুলোকে কি বলছে? লেটার। এই অক্ষরগুলোর আলাদা আলাদা উচ্চারণ আছে। সেই উচ্চারণ আমি একেবারে ওই যে হাতে কলমে
লিখে লিখে যখন যে ক্লাসটায় দেখাবো তাতে আরো ডিটেল করে দেব, যাতে কারোর কোনোদিন উচ্চারণ করতে এবং বানান ভুল আর জীবনে কখনো হবে না, গ্যারান্টি। যে কোনো বানান লিখতে পারবে। তা এখন সেটা না, এখন কনসেপ্টের জায়গাটা বলছি। সেটা কি? সেটা হচ্ছে এর মধ্যে যদি বাংলাতে পুরো যত অক্ষর আছে তার যদি দুটো ভাগ থাকে, তাহলে ইংরেজিতেও এর দুটো ভাগ রয়েছে। বাংলাতে যেমন বলেছিলাম স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এতে তেমন রয়েছে হচ্ছে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। এগুলো সাউন্ড, ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড। যেমন ভাওয়েলের মধ্যে কি পাওয়া যাচ্ছে? বাংলায় যেমন স্বরবর্ণ, ইংরেজিতে তেমন ভাওয়েল। বাংলায় যেমন ব্যঞ্জন বর্ণ, ইংরেজিতে তেমন কনসোনেন্ট। তাই এখানে কি পাচ্ছি আমি? যে এ, ভালো করে মনে রাখো সবাই, এ ই আই ও ইউ, মনে মনে বললেই রেডি হয়ে যাবে। এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই কটা হলো ভাওয়েল বা ইংরাজি স্বরবর্ণ। আর এ বাদে যা পড়ে থাকলো সেগুলো হলো কনসোনেন্ট বা ইংরাজির ব্যঞ্জন বর্ণ। তাহলে খানিকটা ক্লিয়ার হলো। এবার এগুলো যোগ হয়ে কিন্তু ওই বাংলায় যেমন শব্দ তৈরি হয়েছিল আখ, বাঘ, তেমনি এইগুলো এইবার কি করতে হবে? যে এই লেটারগুলো যদি পাশাপাশি যোগ করা হয় তবে তৈরি হয়, যদি একটা মানে করে, অর্থ করে কোনো কিছুর, সেটাকে বলা হবে শব্দ ইংরেজিতে, বা ওয়ার্ড। কি বলা হবে? ওয়ার্ড বা শব্দ। আমি কিন্তু একেবারে একদম কিচ্ছু জানে না যে সেই লেভেল থেকে তুলে আনার চেষ্টা করছি ইংরেজি শেখাটাকে। এবার এই যে শব্দ কিভাবে তৈরি হচ্ছে, তাহলে আমি যেমন বাংলার উচ্চারণগুলো মাতৃভাষা আমি অটোমেটিক আমি জানি খানিকটা, কিন্তু ইংরেজির উচ্চারণগুলো কি আমি অতটা ভালোভাবে জানি যে একটার উচ্চারণ কত ধরনের হতে পারে? তাহলে ফার্স্ট আমি শব্দ তো আর দুটো অক্ষরকে, দুটো বা তার বেশি অক্ষরকে যদি আমি পাশাপাশি জুড়তে যাই, আমি যদি উচ্চারণের ধ্বনিটা না জানি, উচ্চারণের যে আওয়াজটা বেরোবে সেটা যদি ঠিকঠাক না জানি, তা আমি পাশাপাশি বসাবো কি করে? আর পাশাপাশি বসানো মানেই তো হচ্ছে বানান। তাহলে সেই বানানটা ভুল হয়ে যাবে। কিভাবে ভুল হয়ে যাবে? আমি যদি মানে এই গলা দিয়ে যে আওয়াজটা বেরোচ্ছে সেইটার এগেনস্টে, সেটার জন্যে আমি যদি সেটা ভুল মানে আওয়াজ করি, তাহলে আমার বানানে যখন লিখবো সেটা ভুল হয়ে যাবে। বয়ের উচ্চারণ যদি আমি ক দিয়ে করি, তাহলে আমি যখন বল লিখবো তাহলে তো আমি লিখতে পারবো না, আমি তো উল্টো শব্দ, এই উল্টো অক্ষর আমি ওর মধ্যে জুড়ে দেবো। লয়ের উচ্চারণ যদি আমি ড করি তাহলে উল্টো হয়ে যাবে। তাহলে আগে জানতে হবে যে প্রতিটা লেটারে কি কি উচ্চারণগুলো হচ্ছে। সমস্যা হচ্ছে কেন এই জায়গাটাতে আমি ঘা মারতে চাইছি। অনেক তাবর তাবর মানুষ দেখেছি, বানান করতে গেলে পেন ভেঙে যাচ্ছে। আমাদেরও হয় অনেক সময়। সব দুনিয়ার বানান মানুষ যে জেনে রেখে দিয়েছি তা তো না, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু একটা নির্দিষ্ট রীতিতে যদি আমি বানানটা করতে যাই, সেটা যাতে আমি অন্তত পারি, সেই জায়গাটা তো আসতে হবে। তাহলে সেটা আসতে গেলে ফার্স্ট যেটা করতে হবে, এই জায়গাটাতে সকলকে বলছি বিশেষভাবে মন দিতে। মনে হতে পারে এ তো বাচ্চা কাচ্চাদের জিনিস, নো, ওইভাবে হলে কিন্তু শিখতে পারবে না। আমি বলছি যারা ইভেন মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন করছে এবং বয়স হয়ে গেছে, অনেকেই যারা ইংরেজিটা করতে গেলে অস্বস্তি হয়, অসুবিধা লাগে, লজ্জা পাওয়ার কোনো কিচ্ছু নেই। নিঃসংকোচে এই থিওরিগুলোকে পরপর পরপর আমার সঙ্গে গল্প করে করে সবাই এগোন, ঠিক লক্ষ্যে পৌঁছে যাও।
এবং ওই বইতে যেরকম ভাবে পরপর পরপর থাকে আমি এখানে পড়াবো কিন্তু সেরকম ভাবে না, যাতে বোধগম্য হয় এবং দ্রুত ইংরেজিটাকে আয়ত্ত করতে পারা যায়, আমি সেইটার উপর নজর দিচ্ছি বিশেষভাবে। এবার আসি উচ্চারণ। তাহলে বাংলার উচ্চারণ অ আ ক খ এইগুলো আমরা জানি। ইংরেজির উচ্চারণ এতে কি উচ্চারণ হচ্ছে? এতে অ উচ্চারণ হয়, এ উচ্চারণ হয়, বিতে ব উচ্চারণ হচ্ছে, সিতে কখনো কখনো স উচ্চারণ হয়, কখনো কিন্তু ক উচ্চারণ হয়। পাওয়া গেল একটাকে পাওয়া গেছে। দেখলে যে একটাকে এই মানে একটার মধ্যে দুটো উচ্চারণ লুকিয়ে আছে। তাহলে আমি যখন ব্যবহার করব না, তখন কি করব? সি কে যখন আমি বানানে ব্যবহার করব, তখন তার উচ্চারণটা জানতে হবে। উদাহরণ বলি, ক্যাট। ওমা, সি তো স উচ্চারণ হয়, আবার ক উচ্চারণ হয়। এই দেখো, ক্যাট, CAT। ডিতে ড উচ্চারণ হয়। রেয়ার কখনো কখনো ডি কে র হিসেবে ব্যবহার করা হয়, রেয়ার। ইতে কি উচ্চারণ হয়? অনেক সময় ইতে ই উচ্চারণ হয়, কিন্তু বেশিরভাগ সময় ইটা ব্যবহার করা হয় এ হিসেবে বা একার হিসেবে। এ উচ্চারণটা হয়। এফে ফ উচ্চারণ হয়। জিতে কখনো কখনো জ উচ্চারণ হয়, কখনো কখনো, আর কখনো কখনো গ উচ্চারণ হয়। জি গেল। এইচে কি উচ্চারণ হয়? হ। এইচে হ উচ্চারণ হচ্ছে। আই ম্যাক্সিমাম টাইমে ই উচ্চারণটাই করে, ই ধ্বনিটাকে করে। আবার আই কখনো কখনো আই উচ্চারণও করে, যেমন আই মানে আমি। আইটা উচ্চারণ করে। এখানে একটা কথা বলে রাখি যে লেটার তার যে উচ্চারণ অনেক সময় তার নিজের মতনও করে, অনেক সময়। বিশেষত তোমার আচ্ছা, ওটা পরে আসছি, ওটা বুঝিয়ে দেবো। যে এই যেমন আইটাকে বললাম যে আইতে ই উচ্চারণ হচ্ছে, আবার আই কিন্তু আই এর উচ্চারণ হচ্ছে। এবার এসো যেতে জ এই উচ্চারণ হচ্ছে। কেতে ক উচ্চারণ হচ্ছে। তাহলে কি পেলাম? সিতে পেয়েছিলাম একটা ক, আবার কেতে পেলাম একটা ক। আচ্ছা, বাংলাতেও তো দন্তন্য মানে ন দুটো আছে, দন্তন্য মূর্ধন্য। তালব্য মানে স অনেকগুলো রয়েছে, তালব্য দন্তস্ব, মূর্ধন্যস্ব আছে তো। তাহলে ওখানে যখন আমরা এক একটা বানানের ক্ষেত্রে কখনো তালব্য ব্যবহার করি, অন্য আর একটা বানানের ক্ষেত্রে দন্তস্ব ব্যবহার করি। শাবল যখন লিখি তখন কি লিখি? তালব্য আকার ব ল। কিন্তু শশা যখন লিখি দন্তস্ব আকার লিখি। এখানেও কিন্তু ভাবতে হবে যে কিছু কিছু বানানের ক্ষেত্রে সিতে ক হবে, আবার কিছু কিছু বানানের ক্ষেত্রে কেতে ক হবে। সেটা পরবর্তীতে করতে করতে সবাই বুঝে যাবে যে কোন ক্ষেত্রে কিভাবে লিখতে হবে। এখানে ওই ভাওয়েল কনসোনেন্টের কিছু নাড়াচাড়ার ব্যাপার আছে, সেখানে সেইগুলো হতে হতে বুঝে যাবে। আচ্ছা, কি বললাম? কে অবধি বলেছি। এলে কি হচ্ছে? ল উচ্চারণ হচ্ছে। এম এ কি হচ্ছে? ম উচ্চারণ হচ্ছে। এনটাতে ন উচ্চারণ হচ্ছে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে ইংরেজিতে মোটামুটি সবকটা নয় একই রকম, মানে নয়ের খুব একটা ভাগ ভেদ কিছু নেই। যেমন বাংলাতে অনেকগুলো নয়ের ভাগ আছে বানানোর ক্ষেত্রে, ইংরেজিতে কিন্তু অত নয়ের আলাদা আলাদা ভাগ এরকম না, ওই এন হিসেবেই মোটামুটি চলছে। এবার হচ্ছে ওতে ও উচ্চারণ হচ্ছে।
আবার অ উচ্চারণও কখনো কখনো হয়। অ ও এই উচ্চারণটা হচ্ছে। পি, পিতে প উচ্চারণ হচ্ছে। কিউ কখনো কখনো কিউ এর মতনই উচ্চারণ হয়, আবার কখনো কখনো ক ক উচ্চারণ হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কিউ উচ্চারণটা, কিউ শব্দটা একা অনেক সময় উচ্চারণ হতে ম্যাক্সিমাম টাইমে পারে না। কিউকে সবসময় ইউ এর ধার নিতে হয়, সেটা পরবর্তীতে জানবে। ধার মানে কি, পাশাপাশি থাকে তার, তো দুজন বন্ধুর মতো, মানে এ ওকে ছাড়তে চায় না, ও ওকে ছাড়তে চায় না, এরকম। আচ্ছা, কিউ। এরপরে আসছে আর। আর এর উচ্চারণ র যতগুলো আছে র এর উচ্চারণ। এস, এস এর উচ্চারণ, র এর উচ্চারণ হলো আর এর, এস এর উচ্চারণ হলো স। যতগুলো স আছে, এবার এইখানে মোটামুটি এসটাকে স ভাবেই দেখা হবে, কারণ স যখন করতে যাব তার মজাটা আলাদা, একটু পরে বলছি সেটা। যখন আমরা স করলাম, আচ্ছা এখন বলেই দিই, স যখন ব্যবহার করছি ম্যাক্সিমাম টাইম, তখন আমরা এস ব্যবহার করছি। আর যখন স, তালবর্ষ মূর্ধন্য স ধরনের উচ্চারণ হচ্ছে, তখন আমরা কি ব্যবহার করছি, এস এর পাশে এইচ যোগ করছি, এস এইচ দিয়ে। সেগুলো আমি পরে আসছি, যুক্তাক্ষর এখন আসেনি, এটা সিম্পল উচ্চারণটা দেখাচ্ছি। টি এর উচ্চারণ ট, ইউ এর উচ্চারণ কখনো কখনো উ, কখনো কখনো আ, কখনো কখনো উ, কখনো কখনো আ, ইউ এর উচ্চারণ। ভি এর উচ্চারণ ভ, খুব রেয়ার টার্মসে ব টাইপের উচ্চারণ হয়, যেমন বিবেকানন্দ, সেটা ভি দিয়ে লেখা হয়, এরকম রেয়ার কিছু কিছু ঘটনা আছে। ডব্লিউ, ব এবং ও, এই ধরনের উচ্চারণ। ও, ব একটু মানে গম্ভীর টাইপের উচ্চারণ। এক্স এর উচ্চারণ, এক্স এর উচ্চারণ এক্স এই টাইপের একটা হয়, আবার অনেক সময় স টাইপের একটা উচ্চারণ হয়। ওয়াই, ওয়াইতে অনেক সময় ই হয়, ইয়ে হয়, ঠিক আছে। ওয়াই এর উচ্চারণ ই, ইয়ে, আবার ওয়াই এর উচ্চারণ ওয়াইও হয়। তাহলে কি জানছি এর থেকে, প্রথম থেকে খেয়াল করতে করতে এসো, ভাওয়েলের উচ্চারণগুলো, ঠিক আছে। আচ্ছা, পরে আসছি ওটাকে, ভাওয়েলের উচ্চারণগুলো পরে বুঝিয়ে দিচ্ছি আলাদা করে। ওয়াই অবধি হয়েছে, এরপর হচ্ছে এক্স বলে দিয়েছি, ওয়াই, এবার হচ্ছে লাস্ট জেড। জেড এর উচ্চারণ জ। তাহলে এই যে উচ্চারণগুলো আমি মোটামুটি বললাম, হাতে কলমে অবশ্যই দেখাবো, এবার ওইগুলোকে যদি পাশাপাশি জোড়া হয় তবে একটা শব্দ হবে, যদি মানে করে। শুধু এরকম, আচ্ছা একটাই নয় আমি পেলাম, ভালো কথা, আই, আই মানে আমি, এটা বুঝতে পারলাম। এবার যদি উই লিখতে যাই কি হবে, যদি, আচ্ছা সহজে বলি, যদি বল লিখতে যাই কি হবে, বিতে ব উচ্চারণ, এতে আ বা এ, বি এ, এ ব, আর পাশে ল কিসে হচ্ছে, এল, তাহলে ডবল এল, বল। ডবল এল কেন হলো, বল বললাম না, বল, এই এল এর ওপর একটা প্রেশার পড়লো, ওখানে ডবল এল যোগ হলো। আচ্ছা ধরো ক্যাট, সি ক উচ্চারণ হচ্ছিল, এতে ক্যাট, তাহলে অ্যাটা কিসে আসছে, এ দিয়ে, আর টটা আসছে টি দিয়ে। তাহলে এইভাবে কিন্তু ভাওয়েল এবং কনসোনেন্ট গুলো জুড়ে একটা শব্দ তৈরি হচ্ছে।
এবার এই যে শব্দগুলো বাংলাতেও যেমন আছে, আমি, আমরা, তুমি, তোমরা ইত্যাদি, এইগুলো যেমন আছে, বিভিন্ন নাম আছে। একটা কথা যদি বাংলাতে এইভাবে বলা হয়, আমি, জুতো, স্কুল, ফিতে, ভাত, করে, চান, যাব, কিচ্ছু বোঝা যাবে না, কিচ্ছু বোঝা যাবে না ওতে। তো এই শব্দগুলোকে যদি পাশাপাশি বসানো হয়, এবং শুধু বসালে হবে না, বসিয়ে যদি মানুষটা কি বলতে চাইছে বোঝা যায়, তবে সেটাকে বলবে বাক্য, তবে সেটাকে বলবে বাক্য। তাহলে এই বাক্যটাকে যদি মোটামুটি এইভাবে ধরা হয় যে আমি স্নান করে খেয়ে জুতোর ফিতে বেঁধে স্কুলে যাব, এবার খানিকটা বোঝা গেল। হয়তো উদাহরণটা অত পরপর ধরে দিতে পারলাম না, কিন্তু মোটামুটি একটা মানে বোঝা গেল। ইংলিশের ক্ষেত্রেও তাই। এই শব্দগুলোকে পাশাপাশি বসে যদি কোনো মানে করে, তবে হবে একটা বাক্য। যেমন আই একটা, মানে আই কি বলেছিলাম, একটা অক্ষর দিয়েও কিন্তু একটা শব্দ হতে পারে অনেক সময়। যেমন আই মানে আমি। আচ্ছা, জিতে কি উচ্চারণ হয়েছিল? গ, আর ওতে ও। তাহলে গয়ে ওকার দিতে গেলে কি করতে হবে? জি ও। তাহলে আই গো মানে হলো আমি যাই। এটা একটা মানে বোঝা গেল, এটা হলো একটা বাক্য। তাহলে শব্দ বা ওয়ার্ড পাশাপাশি বসে যদি তোমার মনের ভাবটা প্রকাশ করতে পারো ঠিক ঠিকভাবে, যা বোঝাতে চাইছো, তাহলে সেটাকে বাক্য বলবে, নচেত নয়। কারণ তুমি মানেই বুঝতে পারলে না, সেটা লোকটা কি বললো, হাঁ করে তাকিয়ে থাকলে, দূরে এসে বললে দূরও কি বললো বুঝতেই পারলাম, তার মানে সেটা লোকটা যে বলেছে যে বাক্যটা বাক্য হয়নি, তুমি বুঝতেও পারোনি, মাথায় কিছু আসেইনি। এবং খেয়াল করে দেখো, যদি বাক্য কেউ লিখে ফেলে, তাহলে আর পড়ে থাকে কি সেই ভাষাটায় শিখতে? সে ভালো ভাষা থেকে শুরু করে গালাগাল মন্দ ঝগড়াঝাটি সবই করতে পারবে। যদি বাক্যটা শিখে ফেলে, সে লিখতেই পারবে সবকিছু। এই বাক্যর জায়গাটা এসে আমি বলবো যে বাক্য তৈরির কিছু রীতি আছে। ওই যেমন বললাম বাংলাতে, খেয়াল করো, আবার একটু অন্যরকম একটা উদাহরণ দিয়ে বলছি যে অসীম, কথার কথা একটা নাম ধরো, যার খুশি নাম হতে পারে, সেটা তোমাদের মধ্যেও কারোর নাম এরম থাকতে পারে। অসীম আজকে ট্রেনে উঠে প্রথম অফিসে যাবে। আর একটা বাক্য বলছি পাশাপাশি দেখো, অসীম ট্রেনে চড়ে অফিস যায়। অসীম ট্রেনে চড়ে অফিস যাচ্ছে। অসীম ট্রেনে করে অফিস গিয়েছে। কি বোঝা গেল এর থেকে? আমি লাস্ট কথাগুলোতে জোর দিয়েছি। তাহলে এই বাক্যটার মধ্যে বেশ কিছু ভাগ আছে, যেটা দিয়ে আমরা বোঝাই অনেক কিছু। কি বোঝাই? প্রথম, অসীম হচ্ছে একটা ব্যক্তি, ধরা যাক সেখানে একটা এক্স ওয়াই জেড যে কেউ একটা ব্যক্তি হতে পারে। তাহলে এই একটা ভাগ। ট্রেন একটা ভাগ, চড়া একটা ভাগ, অফিস একটা ভাগ, আর
এই যে বললাম যায়, যাবে, যাচ্ছে, গিয়েছে, এই আর একটা। তাহলে একটা বাক্যের মধ্যে এতগুলো ভাগ রয়েছে, একে কি বলছে? বাক্যের অংশ। আর এই অংশগুলোকে যদি ঠিক ঠিকভাবে আমি শিখতে পারি, বুঝতে পারি, তবেই কিন্তু আমি একটা বাক্যকে ঠিকভাবে লিখতে পারবো। কারণ দরকার হচ্ছে অসীম অফিস চলে গেছে, গিয়েছিল, তাহলে কি হলো? গিয়েছিল, আর সেইখানে আমি লিখে দিলাম যাবে, তাহলে তো পুরো ঘটনাটাই পাল্টে গেল। তুমি লোকটাকে একটা খবর দিতে গেছো, অফিস ধরা যাক অসীম অফিসে যাবে, সে অতক্ষণ আগে সকালবেলা চলে গিয়েছিল বা চলে গেছে, তুমি একটা লোকের বাড়ি গিয়ে বলছো অসীম অফিস যাবে, সে তো হাঁ করে তাকিয়ে বলবে হ্যাঁ এত বেলা হয়ে গেছে সে এখনো অফিস যায়নি। তাহলে কি হলো? এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো হচ্ছে বলা হচ্ছে, ইংরেজিতে বলা হচ্ছে, এই যে আমরা তো বাক্যটা বলছি, তার মানে কি? স্পিচ। বলা, বলা মানে কি? স্পিচ। আর তার যে অংশ মানে পার্ট, বিভিন্ন অনেকগুলো পার্ট, কি বলছে? পার্টস অফ স্পিচ, মানে বলছি যেটা তার খণ্ড খণ্ড অংশ, ইংরেজিতে তাকে বলছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচেই কিন্তু বাক্যটা কিভাবে তৈরি করা হবে, শুদ্ধভাবে আমি বলতে পারবো, লিখতে পারবো, সেইটা লুকিয়ে আছে। তো আগামীতে এই পার্টস অফ, কারণ আজকে তো এতটা মোটামুটি একটা বেসিক ধারণা মোটামুটি তৈরি করলাম, হাতে কলমেও করে দেখাবো, ইমিডিয়েটলি করে দেখাবো, সেটা হচ্ছে উচ্চারণ কিভাবে তৈরি হয়। লেটারগুলো পাশাপাশি, ইংরেজি লেটারগুলো পাশাপাশি বসলে কত ধরনের উচ্চারণ হয়, আর এই উচ্চারণগুলো যদি না জানি তাহলে আমার বানান ঠিক হবে না। ওই উচ্চারণগুলো একদম স্ক্রিনে গিয়ে তখন কিন্তু ওইটাতে আমাকে দেখা যাবে না, ওটাতে আমি স্ক্রিনে বই হোক বা লেখাটা হোক দিয়ে আমি নিজে উচ্চারণ করে করে বলে বলে সবাইকে শিখিয়ে দেবো। একদম ওই হাতে কলমে বলেছি ওই ক্লাসটাতে সেটা শিখিয়ে দেবো। এবং কনসেপ্ট ক্লিয়ারের যে পরের ক্লাস থাকবে তাতে আমি পার্টস অফ স্পিচটা করাবো, উচ্চারণ শেখাবো, শব্দ তৈরি শেখাবো হাতে কলমে, আর পার্টস অফ স্পিচের ক্লাসটা করাবো। তো এই চ্যানেলটা তাদের জন্য করেছিলাম যাদের কেউ পড়া বুঝিয়ে দেওয়ার, দেখিয়ে দেওয়ার নেই। এই ক্লাসে এতক্ষণ আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সঙ্গে ছিলাম, তোমাদের সঙ্গে যারা ছোটরা আছে তোমাদের সঙ্গে ছিলাম। ছাত্ররা খুব ভালো করে পড়াশোনা করো, আর বারবার বলছি আমার ক্লাস করবার সময় হাতের কাছে খাতা এবং পেন রাখো, প্রতিটি কথা যেখানে যেখানে পয়েন্ট পাবে সেগুলো লিখে নেবে, বোঝার পরবর্তীতে সুবিধা হবে। এবং পরবর্তী ক্লাসগুলোকে দেখবার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমি পরবর্তীতে লাইভ ক্লাসও নেব সবার সঙ্গে। আর তোমাদের অসুবিধা হবে যখন বুঝতে, সেই যেখানটাতে অসুবিধা হবে বা যা অসুবিধা, এছাড়াও নানান সাবজেক্টে নানান রকম প্রশ্ন তোমাদের থাকতে পারে, সেই প্রশ্নগুলো আমাকে কমেন্ট করে জানাবে। যদি পারো, যে এরকম অনেক মানুষ আছে যাদের, অনেক ছাত্রছাত্রী আছে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই, তাদের যদি একটু উপকার হয় তোমরা শেয়ার করো। আর নেক্সট ক্লাসে খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসবো। এতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে অনেক গল্প গুজব হলো, তোমরা